যখন রাতের অন্ধকার আরো ঘন হয়ে আসে, চারপাশে নীরবতা নামে মৃত শয়তানের মতো, ঠিক তখনই শুরু হয় ভয়ের ডায়েরির গল্পের আসর। থাকুক ভালোবাসা, থাকুক রহস্য, আর থাকুন আমাদের পাশেই। কারণ গল্প তো তখনই জমে ওঠে যখন আপনারা শোনেন দম আটকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি আমাদেরকে পাঠিয়েছেন আনিসুর রহমান নামের একজন ভাই। তিনি সিলেটের বাসিন্দা। ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে একটু রিকোয়েস্ট করি আপনাদের, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে। আপনি শুনছেন ভয়ের ডায়েরি। এখানে গল্প নয়, বলা হয় সত্য ঘটনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আনিস ভাই যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। বলছেন আনিসুর রহমান। আসসালামু আলাইকুম। ভয়ের ডায়েরির সকল লিসেনার্স আমার সালাম নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান, সিলেটের একজন প্রত্যন্ত গ্রামের মানুষ। আমার বয়স এখন 27। থাকি মৌলভীবাজারের কোনো একটা ছোট্ট হাওর এলাকার গ্রামে। আমি ভয়ের ডায়েরি চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। ভৌতিক ঘটনা শোনা আমার একরকম নেশা হয়ে গেছে। সত্য বলতে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা গল্প না শুনলে আমার ঘুম আসে না। এই নেশাটা আমার আসলে ছোটবেলা থেকেই, কারণ আমার দাদু ছিলেন একজন অসম্ভব গল্প বলা মানুষ। তবে ওনার সব গল্পই হতো বাস্তবের গন্ধমাখা। এমনভাবে বলতেন যেন চোখের সামনে দেখতে পাই। আজ আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমি দাদুর মুখে শুনেছি বহুবার, আর প্রতিবার ঘটনাটি শুনলে আমার শরীর ঠান্ডা হয়ে যেত। ঘটনাটা শুরু হয়েছিল 1968 সালের শেষের দিকে। সে সময় আমার দাদু ছিলেন স্থানীয় একটা ইউনিয়ন হাসপাতালের কম্পাউন্ডার। হাসপাতালটা এখন আর নেই, বিল্ডিংটা ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে। কিন্তু গ্রামের কিছু পুরনো মানুষ এখনও বলা বলি করে ওই জায়গায় রাতে কারো একা যাওয়া ঠিক না। দাদুর মুখে শোনা সেই গল্পের শুরুটা এরকম। হাসপাতালটা তখন নতুন, একতলা, পেছনে বাঁশঝাড়, পাশে একদিকে শ্মশান, আরেকদিকে খালের ধারে গোরস্থান। গ্রাম্য হাসপাতাল মানে তখন শুধু ড্রেসিং, ইঞ্জেকশন আর প্রসাবের ব্যবস্থা। একদিন দুপুরে হঠাৎ করে চট্টগ্রামের এক ব্যবসায়ী ধনির গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। সাথে 4-5 জন লোক আর একটা ট্রাকের মতো গাড়ি। গাড়ির পেছনে বড় কাঠের বাক্স, যা পুরোপুরি ঢাকা কাপড় দিয়ে। বাক্সটা এত বড় যে সবাই মিলে ধরেও নাড়াতে কষ্ট হচ্ছে। গ্রামের হাসপাতালে এমন কিছু দেখলে চমক লাগাটাই স্বাভাবিক। বাক্সের ভিতরে ছিল একটা কফিন, তবে সেটা সাধারণ কফিন না, একেবারে সোনার পলিশে মোড়া চকচকে ধাতব কফিন। দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজপ্রাসাদের জিনিসপত্র। তারা দাবি করল কফিনে একজন ধনী ব্যক্তির দেহ আছে, যিনি দুর্ঘটনায় মারা গেছেন, এবং তাকে কিছুক্ষণের জন্য এখানকার মর্গে রাখা দরকার, যতক্ষণ না পরিবারের বাকি সদস্যরা আসেন। কিন্তু সমস্যা হলো ওই হাসপাতালের মর্গই ছিল না। তারা অনুরোধ করে যে কোনো একটা ঠান্ডা ঘরে বা স্টোর রুমে দয়া করে একটু জায়গা দিন। দাদুর বলার ভঙ্গিমা তখন একরকম অদ্ভুত চাপের মতো ছিল। হাসপাতালের ডাক্তারও বললেন লোকজন ধনী, বিরোধে না যাওয়াই ভালো। তখন সেই কফিনটা রাখা হলো হাসপাতালের পেছনের পুরনো স্টোর রুমে, যেটা ব্যবহারই হতো না প্রায়। ভাঙাচোরা বিছানা, ইঞ্জেকশনের খালি বোতল আর পুরনো রক্তমাখা বিছানার চাদর রাখার জায়গা। কিন্তু রাত গড়ানোর সাথে সাথেই শুরু হয় আজব ব্যাপারগুলো। প্রথম দিনেই ওয়ার্ড বয় জাহের ভাই বললেন, ভাই আমি আর ওই ঘরের পাশে ঘুমাতে পারবো না। কিসের জানি খুটখাট আওয়াজ আসে। তখন কেউ পাত্তা দেয়নি। ভাবা হয়েছিল হয়তো পুরনো লোহার খোলা দরজা নড়াচড়া করছে। পরের দিন সকালে কফিনের কাপড় খুলে রাখা অবস্থায় পাওয়া যায়, কিন্তু রাতে কেউ ঢোকেনি ঘরে। চাবি ছিল হাসপাতালের হেড কম্পাউন্ডারের কাছে। আর তখন হাসপাতালের আশেপাশে থাকতো 2 জন দারোয়ান। তারা কেউই নাকি কিছু দেখেনি। দিন 2 পর দাদুর একজন সহকর্মী মোকসেদ আলী বলেন, ভাই আর বললেন না, কাল রাতে যা দেখলাম, স্টোর রুমের ভিতর লাইট জ্বলছে, কিন্তু জানেন তো ও ঘরে কোনো বৈদ্যুতিক লাইনই নেই। তার কথা অনেকেই বিশ্বাস করেনি, আবার কেউ কেউ ভয় পেয়েছে। এক রাতে দাদু নিজেই ডিউটিতে ছিলেন আর বলেছিলেন, আমি এসবে তেমন ভয় পাই না। সেই রাতে দাদু
স্টোর রুমের দরজা খুলে ভেতরে ঢোকার সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যেই মুহূর্তে দরজার চেইন খুলে ভেতরে পা রাখেন, ভেতরের বাতাস যেন হঠাৎ জমে থাকা বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে। তিনি পরে বলেছিলেন, এটা এমন ঠান্ডা ছিল না যে শুধু হাওয়ার ঠান্ডা, মনে হচ্ছিল হাড়ের ভেতর দিয়ে ঠান্ডা ঢুকে যাচ্ছে। ঘরের মাঝে সেই সোনার কফিন, মাথার কাছে ধাতব দণ্ড, গায়ে ঝকঝকে সোনালি রঙের ছোপ, আর সেই অদ্ভুত গন্ধ, নতুন কাফনের কাপড়, পুরনো রক্ত আর গলতে থাকা ধাতুর মিশ্র গন্ধ যেন। এর আগে কেউ কখনো কফিন দেখে থাকলেও এমন কফিন কোনোদিন দেখেনি। দাদু তখন ভালো করে খেয়াল করলেন, কফিনের ঢাকনা একটুখানি ফাঁকা। এটা এমন না যে কেউ বেখেয়ালে খোলা রেখেছে, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ নিজে ওটা ঠেলে খুলেছে। দাদু সাহস করে একটু এগুলেন। প্রথমে মনে হচ্ছিল ঢাকনা খুলে ভেতরে একবার দেখে নেন, তারপর নিজের হাত থামিয়ে ফেললেন। তখন তার নিজের মাথার ভেতরেও প্রশ্ন জেগেছিল, এই কফিনে আসলে আছেটা কি? ঘর থেকে বেরিয়ে এসে তিনি সঙ্গে সঙ্গে স্টোর রুম তালাবদ্ধ করে দেন। পরদিন সকাল হতেই হেড কম্পাউন্ডারকে সব জানান, কিন্তু সে বলল, এসব গাঁজাখুরি কথা বললে ডাক্তার রাগ করবে, আগামীকালই মৃতদেহটা তুলে নিয়ে যাবে, তার আগে কোনো ঝামেলা চাই না আমরা। কিন্তু কফিন আর তোলা হয়নি, কারণ যে পরিবারের লোকজন কফিন রেখে গিয়েছিল তাদের ফোন নম্বর বা ঠিকানা ছিল না। তারা বলেছিল, আমরা ফিরে আসছি বিকেলের মধ্যে। সেই বিকেল আজও আসেনি। হাসপাতালের লোকজন প্রথমে ভাবল তারা হয়তো কোনো ঝামেলায় পড়েছে, কিন্তু কফিন পড়ে রইল 3 দিন, তারপর 4 দিন। একসময় দুর্গন্ধ ছড়ানোর ভয় থেকে তারা কফিনটি নড়ানোর চিন্তা করল। আর ঠিক তখনই ঘটে প্রথম অদ্ভুত ঘটনা। জাহের ভাই, যে ওয়ার্ড বয় ছিল, সে বলল, ভাই আমি ঘরে যেতে পারছি না, ভেতর থেকে কেউ ডাকছে এবং স্পষ্ট করে বলছে এখন নয়। সবাই হেসে উড়িয়ে দিলেও সেই রাতে জাহির ভাই হারিয়ে যায়। তাকে পাওয়া যায় পরদিন সকালে বাঁশঝাড়ের একদম ভেতরে। গায়ের কাপড় ছিঁড়ে গেছে, পা কাদায় ডোবা, আর চোখ দুটো কেমন ফাঁকা হয়ে গেছে। শুধু একটা কথাই বারবার বলছিল, কফিন খুলিস না, কফিন খুলিস না। হাসপাতালে সবাই তখন ভয় পেয়ে যায়, কেউ আর কফিনের ঘরের ধারে কাছেও যেত না। দাদু বলেন, তখন তিনি নিজেও প্রতিদিন মনে করতেন, হয়তো এবার আমি কিছু দেখে ফেলব। 5ম দিন রাতে হাসপাতালের একজন নার্স, ফাতেমা বেগম, হঠাৎ জরুরি কাজ পড়ে যাওয়ায় রাত 3টায় স্টোর রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ছিল মাঘ মাস, হাড় কাঁপানো ঠান্ডা। হঠাৎ ঘরের ভেতর থেকে তিনি স্পষ্টভাবে একটা শব্দ শুনতে পান, দরজা খোলো। ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে তাকিয়ে দেখেন ঘরের দরজার নিচ দিয়ে ধোয়ার মতো ধূসর কুয়াশা বেরিয়ে আসছে। তিনি দৌড়ে পালিয়ে আসেন। সকালে সবাই মিলে দরজা খুলে দেখতে যায়, দেখে কফিনটা এবার খোলাই, ঢাকনা পুরোপুরি সরে পড়ে আছে মেঝেতে, আর ভেতরে কিছুই নেই, লাশটা উধাও। সাথে ছিল না কোনো রক্ত, কোনো আঘাতের চিহ্ন, এমনকি শরীর পচে যাওয়ারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু কফিনের ভেতর থেকে পাওয়া যায় 3টে লম্বা নখের আঁচড়, যেগুলো কফিনের ভেতরের সোনার আস্তরণে স্পষ্ট দাগ কেটে গেছে। এবার সবাই পাগলের মতো হাসপাতাল ছাড়তে চায়, কিন্তু তখন হেড কম্পাউন্ডার আর একজন ডাক্তার বলেন, এই ঘটনা বাইরে জানাজানি হলে পুরো হাসপাতালই বন্ধ হয়ে যাবে, এখন চুপ করে থাকাই ভালো। তবে তখন দাদুর মনে হতে থাকে, এই কফিন শুধু একটা কফিন না, এটা আসলে কোনো কিছু লুকিয়ে রাখার বাক্স। আর ভিতরের যে মৃত লোকটি ছিল সে আসলে মরে যায়নি। আর এরপর যা ঘটেছিল, দাদু সেটা জীবনের শেষ দিন পর্যন্ত লুকিয়ে গিয়েছিলেন। 7ম দিনে শুরু হয় সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো। হাসপাতালের পেছনের বাঁশঝাড়ের পাশে এক বিকেলে পাওয়া যায় একটা মাটি চাপা গর্ত। কেউ প্রথমে ভাবল কেউ হয়তো শৌচকর্ম করে গর্ত করেছে, কিন্তু ভালো করে খুঁড়তেই উঠে আসে একটা মানুষের হাত। কিন্তু সমস্যা হলো, সেই হাত ছিল একেবারে নতুন, যেমন এখন কাটা হয়েছে, অথচ আশেপাশে কোনো রক্ত নেই। পরে জানা গেল হাসপাতালের একজন রোগী নিখোঁজ। তাকে শেষবার দেখা গিয়েছিল রাতে, এবং সে ঘুমিয়েছিল ওয়ার্ডে। তার খাট খালি, কিন্তু তার নামের বিছানার পাশে পড়েছিল একটা সাদা ধুতির কাপড়। ঠিক এই ধরনের কাপড়ই কফিনে মোড়ানো ছিল। এই খবর গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন রাত নামলেই কেউ হাসপাতালে থাকতো না, ডাক্তাররাও দিনের বেলা কাজ করতেন। শেষমেশ এক রাতে দাদু নিজে দেখেন হাসপাতালের পেছনের সেই স্টোর রুমের জানালার ফাঁক দিয়ে একটা মুখ তাকিয়ে আছে তার দিকে। না, সেটা কোনো সাধারণ মুখ না, তার চোখে ছিল লালচে ছায়া আর ঠোঁটের কোণায় পচা রক্ত। পরদিন সেই স্টোর রুমে গিয়ে দাদু আর কয়েকজন মিলে কফিনটা সরিয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু কফিনটা তখন আর একা ছিল না। ওটার ভেতরে ছিল একজোড়া নতুন পা, যেন কারো দেহকে কাটাছেঁড়া করে আবার ভেতরে রাখা হচ্ছে।
আর ঘরের মেঝেতে লেখা ছিল একটা লাইন, যাকে তুই জাগাইলি সে তোকে ছাড়বে না। হাসপাতালের আশেপাশে তখন একরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন বলাবলি করছিল, পেছনের পুরনো স্টোর রুমে রাতে কেউ কথা বলে, হেসে ওঠে, এমনকি জানালায় হাত রাখে, অথচ সেই ঘরটা তালাবদ্ধ ছিল। হাসপাতালের হেড কম্পাউন্ডার লোকজনের চাপে পড়ে শেষমেশ হাসপাতালের বারান্দা আর ওয়ার্ডগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর অনুমতি দেয়। যদিও তখনকার দিনে গ্রামে ভিডিও তোলা ছিল একরকম বিলাসিতার মতো, তবু শহর থেকে এনে কোনোভাবে 4-5টা সাদা কালো সিসিটিভি ক্যামেরা বসানো হয়। একজন ইঞ্জিনিয়ার এসে এগুলো স্থাপন করে দিয়ে যান। সেই ক্যামেরাগুলোর মধ্যে একটাই ক্যামেরা ছিল, যেটা হাসপাতালের পেছনের করিডোর আর বাঁশঝাড় লাগোয়া স্টোর রুমের দরজার দিকে তাক করেছিল। দাদু ছিলেন সেই রাতে কর্তব্যরত। সেদিন রাত প্রায় 2টা বাজে। আশেপাশে সব নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে খালের দিক থেকে ঝিঝি পোকার শব্দ আসছিল। দাদু হাসপাতালের রেজিস্টার খাতা লিখছিলেন, কে কখন ভর্তি হলো, কে কতটা ওষুধ নিল, এসব। হঠাৎ পাশের ঘরের সিসিটিভি মনিটরে চোখ পড়তেই তিনি থমকে যান। স্টোর রুমের সামনে ক্যামেরার ফুটেজে তিনি স্পষ্ট দেখলেন, কেউ একজন ঘরের ভেতর থেকে বেরিয়ে বারান্দায় পা রাখছে। না, সে কোনো মানুষ না। ওর হাঁটার ধরন ছিল খোঁড়ানো, মাথাটা ছিল হালকা একদিকে হেলে থাকা, গায়ে সাদা কাপড়, তবে ঠিক যেমনটা কফিনে মোড়ানো কাপড় ছিল, কিন্তু কাপড়টা এবার রক্তে আর কাদায় ভেজা। দাদু প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি ভেবেছিলেন ক্যামেরা খারাপ কিংবা কোনো প্রতিফলন। তাই সঙ্গে সঙ্গে ডিউটিরত ওয়ার্ড বয় শরীফকে ডেকে আনলেন। শরীফ এসে তাকাতেই বলল, ভাই, এটা তো জাহের ভাইয়ের মতোই লাগছে, কিন্তু জাহের তো 5 দিন আগেই গ্রামের বাইরে চলে গেছে মানসিক চিকিৎসার জন্য। তার পরপরই ক্যামেরার ফ্রেমে দেখা যায় ওটা স্টোর রুমের সামনে এসে হঠাৎ থেমে যায়, তারপর মুখ ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকায়। ক্যামেরায় ধরা পড়ে একটা বিকৃত মুখ, চোখের জায়গা দুটো গভীর গর্ত, আর ঠোঁট জোড়া ফেটে রক্তের দাগ। তারপর আচমকা ক্যামেরার ফিড ব্ল্যাঙ্ক হয়ে যায়। 5 মিনিট কিছু দেখা যায়নি। তারপর ফুটেজ ফিরে আসে, ঘর ফাঁকা। এবং ঠিক সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে এক রোগীর আত্মচিৎকার ভেসে আসে। দাদু দৌড়ে গিয়ে দেখেন একজন প্রসূতি মায়ের পাশে শোয়া নবজাতক বাচ্চাটা নেই। বিছানার চাদরে কেবল রক্তের ছোপ, আর মাটিতে পড়ে থাকা এক ফালি সাদা কাপড়। সেই কাপড়ও আবার ছিল কফিনের কাপড়ের মতো। দাদু পরে বলেন, এই ঘটনার পর তিনি হাসপাতাল ছাড়ার জন্য ছুটি চেয়ে নেন, কিন্তু তখনও একটা কথা তাকে কুরে কুরে খাচ্ছিল, যদি ওটা কফিন থেকে উঠে এসেই থাকে তাহলে ওর উদ্দেশ্য কি? সেই প্রশ্নের উত্তর মেলেনি তখনই, কিন্তু ঘটনার ছায়া আরও গভীর হতে থাকে। 2 দিন পরে দাদু ডাক্তার কায়ুম সাহেবের অফিসে ডাক পান। সেখানে তার হাতে একটি ফাইল ধরিয়ে দেওয়া হয়। বলা হয়, এটা পুরনো খাতা, হাসপাতালের হিসাব রক্ষণ বিভাগের রেকর্ড, আপনি একবার দেখে নিন। দাদু তখন ফাইলটি খুলে আটকে উঠলেন। একটা পাতা, যা পুরনো ধুলোমাখা পাতার মাঝে আটকে ছিল, সেখানে স্পষ্ট লেখা, নাম হাফিজুর রহমান, কম্পাউন্ডার, মৃত্যু 1968, অজানা কারণে, কফিন নম্বর 7, স্থান পুরনো স্টোর রুম। দাদু নিজের চোখে বিশ্বাস করতে পারেননি। ওই নাম তো তার না, কিন্তু হাফিজুর রহমান ছিল তার আগের কম্পাউন্ডারের নাম, যে হঠাৎ নিখোঁজ হয়েছিল কয়েক বছর আগে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, যে কফিনটা সেদিন হাসপাতালে রাখা হয়েছে সেটির নিচে খোদাই করা ছিল একটি নম্বর 7। হাসপাতালের পুরনো নথিতে আরও একটি তথ্য ছিল। এই কফিন প্রথম দেখা গিয়েছিল 1956 সালে, এবং প্রতিবারই হাসপাতালে রেখে কেউ এসে বলে, দেখাশোনা করো, আমরা ফিরে আসছি। তবে কেউ আর ফিরে আসেনি। তার মানে এই কফিন একটা চক্রের মতো, একবার যার জীবন ছুঁয়েছে তাকে ফেলে যায় না। এখন বোঝা যায়, জাহেরের হারিয়ে যাওয়া, শিশুর নিখোঁজ হওয়া, কিংবা দাদুর সামনে সেই বিকৃত মুখ, সবই এই কফিনের গায়ে আঁকা একটা অভিশাপের অংশ। দাদু আর কিছু না বলে হাসপাতাল ছেড়ে দেন, গ্রামের বাড়ি ফিরে আসেন। পুরনো হাসপাতাল ছেড়ে গ্রামের বাড়ি ফিরে দাদুর স্বাভাবিক জীবনে আর আগের মতো শান্তি ফেরেনি। প্রতি রাতে তার ঘুম ছিনিয়ে নিত সেই ঘৃণ্য স্মৃতিগুলো, সেই কফিন, মুখোমুখি হওয়া বিকৃত মুখ, হারিয়ে যাওয়া মানুষগুলো, আর সেই অস্পষ্ট শব্দগুলো, দরজা খোলো। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, পুরনো হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে আবার অদ্ভুত শব্দ এবং আলো দেখা যাচ্ছে। কেউ কেউ বলছে, রাতের বেলা স্টোর রুম থেকে গুম গুম আওয়াজ বের হয়, যেন কেউ কাঁদছে বা গুঞ্জন করছে। দাদু জোর করেও চুপ থাকতে পারেননি। তিনি ভাবলেন, তার দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন করা, নিজের পুরনো আতঙ্কের মুখোমুখি হওয়া। রাত নামতেই দাদু ও তার এক বিশ্বস্ত বন্ধু
গ্রামের প্রাচীন বাঁশঝাড়ের দিকে রওনা দিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটা টর্চ লাইট আর হালকা অস্ত্র। গা ছমছমে ঠান্ডা বায়ুতে হাঁটতে হাঁটতে তারা ধ্বংসস্তূপের কাছে পৌঁছালেন। স্টোররুমের দরজার সামনে দাদু থেমে গেলেন। তার হৃদস্পন্দন বেড়ে গেছে। দরজার সামনে ধুলিমাখা মাটির উপর ফুটে উঠেছিল এক অদ্ভুত চিহ্ন, সোনালি রঙের ছোট ছোট স্ফটিক, যেন কেউ সোনার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। দাদু বললেন, দেখছো তো, ওরা আবার এসেছে। তারা দরজাটা খুলতে গেলেন, কিন্তু আচমকা একটি ঠান্ডা বাতাস ভেতর থেকে বইতে লাগলো, যেন কারো দীর্ঘ নিঃশ্বাস। দাদু এবং তার বন্ধু থেমে গেলেন। দরজার ভেতর থেকে ভেসে আসছে ধীর গুঞ্জন আওয়াজ। এক একটা শব্দ যেন অর্ধেক স্বপ্ন অর্ধেক বাস্তব। খোল, খুলতে হবে এখনই। দরজা একটু একটু করে খুলতে লাগলো, যদিও তারা খুলতে চায়নি। দাদু হাত বাড়িয়ে যখন কফিনের ঢাকনাটা ছুলেন, তার হাত কাঁপতে শুরু করলো। ঢাকনাটা নিজে থেকেই ধীরগতিতে ওঠানামা করতে লাগলো, যেন ভেতরে কেউ জেগে উঠেছে। হঠাৎ তারা দেখতে পেলেন কফিনের ভেতর থেকে বেরিয়ে আসছে এক বিকৃত কাঁচা রক্তের মতো সাদা মুখ। চোখ দুটো লালচে, আর মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে। দাদু চিৎকার করতে গিয়ে থমকে গেলেন। তার বন্ধু জোরে তার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে এলেন। কফিন থেকে বেরিয়ে আসা সেই ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে মুক্ত করছো? দাদু কাঁপতে কাঁপতে বললেন, তুমি কে? কেন এতদিন পর ফিরে এসেছো? সেই ছায়া ধীরে ধীরে বলল, আমি সেই শপথবদ্ধ আত্মা যাকে তুমি ভেবেছিলে মরে গিয়েছে, কিন্তু আমি মারা যাইনি। আমাকে বন্দি করেছে এই কফিন, আর আমি মুক্তির জন্য অপেক্ষা করছি। দাদু অবাক হয়ে বললেন, তুমি কি সত্যিই সেই হাফিজুর যে নিখোঁজ হয়েছিল? আত্মা জোরালো হাসি দিয়ে বলল, না, আমি অনেক পুরনো, অনেক শক্তিশালী। সেই হাফিজুর তো আমার গার্ডিয়ান মাত্র। আমি আসল সোনার কফিন। যারা আমার সাথে জড়িয়ে পড়েছে তারা ফিরে আসবে না। এই কথা শেষ করে ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। দাদু বুঝতে পারলেন এই কফিন একটা অভিশপ্ত শক্তি বহন করে, যা কাউকে কখনো ছাড়ে না। এর পরদিনই গ্রামের বাড়ি থেকে শুরু করে পুরো গ্রাম যেন এক ভয়াবহ অভিশাপে ডুবে যায়। মানুষের চোখে স্বপ্ন আসে, ঘরে আওয়াজ শোনা যায়, আর রাত নামলেই কাঁপুনি ওঠে। দাদু জানতেন আর ফিরে যাওয়ার পথ নেই। দাদু যখন গ্রামের বাড়িতে ফিরেছিলেন, তখন থেকে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিলেন। রাতের আধারে বাড়ির চারপাশে যেন অদৃশ্য কোনো চোখ তাদের ওপর টহল দেয়। বাতাস বইলেই যেন কোনো বেহেশতের কান্না ভেসে আসে। বৌমার মতোই বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ল। বিশেষ করে ছোট ছেলেটা বারবার ঘুম থেকে জেগে চিৎকার করে উঠত। একদিন সন্ধ্যায় দাদু গ্রামের বৃদ্ধ মেম্বার হকবাবুর কাছে গেলেন। তিনি ছিলেন গ্রামের ইতিহাসের পণ্ডিত, যিনি পুরনো কাহিনী আর গোরামের নথিপত্র সংগ্রহ করতেন। দাদু বললেন, হকবাবু, এই কফিন আর ওই ভীতিকর আত্মার কথা কি তুমি শুনেছ? হকবাবু চোখ ভিজিয়ে বললেন, অবশ্যই। সোনার কফিনের কথা গ্রামের সবাই জানে। এটা এক অভিশপ্ত বংশের কথা। বহু বছর আগে তোমার বংশের পূর্বপুরুষ কেউ এক নিষ্ঠুর অত্যাচারী রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। রাজার অভিশাপে পড়ে সেই বংশের সবাই দুঃস্বপ্ন আর আরোগ্যহীন রোগে ভুগে আসছে। দাদু অবাক হয়ে বললেন, আর সেই অভিশাপ কফিনের মধ্যেই বন্দী, তাই না? হকবাবু বললেন, ঠিক তাই। সেই আত্মা যাকে তুমি দেখেছ, সে আসলে সেই পূর্বপুরুষের শপথবদ্ধ আত্মা। সে মুক্তি পেতে চায়, কিন্তু যদি মুক্তি পায় তাহলে পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপ একটা চক্র। চক্র ভাঙার জন্য কেউ চেষ্টা করলে তা আরও ভয়াবহ বিপদের জন্ম দেয়। দাদুর মনে হলো যেন পৃথিবীর ভার তার কাঁধে এসে পড়ল। তার বংশের প্রতি দায়িত্ব আর ভয় দুটোই জেগে উঠল। রাত নামলেই বাড়ির সবাই মনে করত কেউ তাদের উপর চোখ রেখেছে। বাচ্চার কান্নার মধ্যে মাঝে মাঝে এক বিকৃত কণ্ঠ শুনতে পাওয়া যেত, তোমরা পালাবে না। দাদু বুঝতে পারলেন এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে পুরনো কোনো জাদুমন্ত্র বা ধর্মীয় রীতি পালন করতে হবে, যা হারিয়ে গেছে। তাই তিনি গ্রামের নানা লোকের কাছে জানতে লাগলেন, পুরনো গ্রন্থ থেকে খুঁজতে লাগলেন সেই জাদুমন্ত্র এবং কফিনের গোপন রহস্য। একদিন সন্ধ্যায় তিনি পুরনো গহ্বরের ভেতরে ঢুকে এক ছায়াময় বইয়ের সন্ধান পেলেন, যেখানে লেখা ছিল এই অভিশাপের উৎস, কফিন তৈরির পদ্ধতি এবং মুক্তির উপায়। কিন্তু মুক্তির পথে এক ভয়ঙ্কর বাধাও ছিল। যে কেউ কফিনের অভিশপ্ত আত্মাকে চিরতরে শান্তি দিতে চায়, তাকে দিতে হবে নিজের সবচেয়ে প্রিয় কারো জীবন। দাদু বুঝতে পারলেন এই যুদ্ধ শুধু আত্মার নয়, বংশেরও। দাদু যখন সেই ছায়াময় বইটা হাতে পান, তখন চারদিক কুয়াশায় ভরে গিয়েছিল। বইটার পাতা যেন
নিজের ইচ্ছে মতো নড়াচড়া করছিল। বাতাসে পড়া পাতার মতো নয়, বরং একটা নির্দিষ্ট নিয়মে, যেন কেউ বা কিছু তাকে নির্দেশ দিচ্ছে। পাতাগুলোতে লেখা ছিল পুরনো ধাতব হরফে, পড়া কঠিন, কিন্তু দাদু কিছুটা বুঝতে পেরেছিলেন। তাতে লেখা ছিল, যে আত্মা শপথবদ্ধ, সে জীবিত আর মৃতের মাঝামাঝি বাস করে। তাকে মুক্ত করতে চাইলে এক প্রিয় আত্মার রক্ত ঢালতে হবে কফিনের ওপর। যদি রক্ত খাঁটি ভালোবাসা থেকে আসে, তবে আত্মা শান্তি পাবে ও চক্র ভাঙবে। কিন্তু ভুল করলে সে আত্মা বংশের ওপর চিরস্থায়ী অভিশাপ বর্ষণ করবে। এই লেখার নিচে আঁকা ছিল একখানা প্রতীক, একটা চোখ, যার চারপাশে সোনালি অগ্নিশিখা। দাদু বুঝতে পারলেন এটা সেই আত্মার চিহ্ন। তিনি বইটা নিয়ে দ্রুত বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। ছোট ছেলেটা হঠাৎ ঘুমের মধ্যে বলে উঠল, দাদু, একজন দাড়িওয়ালা কাকু বারান্দা থেকে আমায় ডাকছে এবং বলছে, চলো, মুক্তি দিতে হবে। ঘরটা তখনও একেবারে ঠান্ডা, বাতাস বন্ধ। জানালার বাইরে তাকাতেই দাদু দেখলেন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটা ছায়া। তার চোখে লাল আভা, আর হাতে কিছু একটা ধরা, একটা ছোট খেলনা, যেটা নাতিকে কিছুদিন আগেই দাদু কিনে দিয়েছিলেন। দাদু জানতেন সময় এসে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন এই কাহিনীর শেষ করতে হবে এখনই, যেভাবেই হোক। পরদিন ভোরে দাদু আবার সেই ধ্বংসস্তূপের দিকে রওনা দিলেন, সঙ্গে তার বড় ছেলে আনোয়ার। ছেলেটি কিছুই জানত না, শুধু জানত বাবা কিছু একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে। দাদু ভাবলেন, যদি আত্মত্যাগের প্রয়োজন হয় তাহলে তিনি নিজেই নিজেকে উৎসর্গ করবেন, কিন্তু সন্তানদের কিছুই হতে দিবেন না। স্টোর রুমে পৌঁছে তারা দেখলেন কফিন আবার পুরোপুরি খোলা, চারপাশে ঘন অন্ধকার, অথচ কফিনের ভেতরটা আলোর মতো ঝলমল করছে। সেই পুরনো গুঞ্জন আওয়াজ ফের শুরু হলো, আমি মুক্তি চাই, রক্ত চাই, ত্যাগ চাই। আনোয়ার বিস্মিত হয়ে বলল, বাবা, এখানে আসতে বলেছিলে কেন? এটা তো মৃত্যুর ঘর। দাদু বললেন, কারণ আমি জানি আমার বংশ কেন ধ্বংস হচ্ছে। আমি জানি কিভাবে সেটা থামানো যায়। আনোয়ার এক পা পিছিয়ে গেল। তার মানে কি তুমি আমায় বলে দিতে চাও? দাদু কাপা গলায় বললেন, না, আমি কখনো তোর ক্ষতি চাই না। আমি নিজেই নিজের রক্ত দেব। তুই শুধু কফিনের দিকে তাকিয়ে থাক। যদি আমার কিছু হয়, যদি আমি আর না ফিরি, তুই বাকিটা শেষ করিস। তিনি বইয়ের থেকে সেই পুরনো মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। কফিনের মুখ খুলে গেল এক ধাক্কায়, আর ভেতর থেকে উঠল সেই ছায়া, আগের চেয়ে অনেক বেশি বিশ্রী রূপে। এবার তার পিঠে মাংস নেই, কেবল হাড় আর একরাশ আগুনের মতো সোনালি ধোয়া। দাদু নিজের বুক চিরে কফিনের উপর রক্ত ঢাললেন। মুহূর্তেই বাতাস ঘূর্ণিবত করে উঠল, ছায়া গর্জন করে উঠল। এই রক্ত, এই আত্মত্যাগ খাঁটি, কিন্তু তবুও চক্র শেষ নয়, আরও এক দরজা বাকি। এবং তারপরে সে হাওয়ার মতো মিলিয়ে গেল। কফিনটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর সেই সোনালি স্ফুলিঙ্গ সব মাটিতে মিশে গেল। দাদু মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তার বুক থেকে রক্ত পড়ছে, কিন্তু সে হাসছিল। তার মুখে একটা প্রশান্তি। আনোয়ার কাঁদছিল, বাবা, না, তুমি মরে যেও না। দাদু ফিসফিস করে বললেন, আমি মরছি না, আমি বেঁচে থাকব, তোর মধ্য দিয়ে, তোর সন্তানদের মধ্য দিয়ে। কিন্তু শোন, একদিন আবার কফিন খুলবে, যদি কেউ ভুল করে। সেই দিন থেকে গ্রামের শান্তি ফিরে আসে। দাদু অল্পদিনেই সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তার চোখে সবসময় একটা ছায়া ছিল, একটা গভীর দুঃখ আর বোঝা। দাদু এখনো বেঁচে আছেন, তবে খুব দুর্বল। মাঝে মাঝে ঘুমের মধ্যে ফিসফিস করে বলেন, আরও এক দরজা বাকি, চক্র এখনো শেষ হয়নি। আমি জানি গল্পটা এখানেই শেষ নয়, কারণ সেই ছায়া বলেছিল আরও এক দরজা বাকি। দাদুর সেই রাতের অভিজ্ঞতা আর কফিনে রক্ত ঢেলে আত্মাকে আংশিক মুক্তি দেওয়ার কাহিনী আমি বহুবার শুনেছি, কিন্তু তখনও বুঝিনি আসলে সে রাতেই আমার জীবনে একটা চিহ্ন বসে গিয়েছিল। আমার বয়স তখন মাত্র 11 বছর। 10 পর যখন দাদু অসুস্থ হয়ে পড়লেন, আমি তখন ঢাকায় থাকি, পড়াশোনা আর চাকরি নিয়ে ব্যস্ত। কিন্তু এক রাতে হঠাৎই আমার স্বপ্নে সেই কফিনটা ফিরে এলো। না, শুধু কফিন না, আমি দেখলাম একটা সোনালি ধোঁয়ায় পোড়া মুখ, সেই চোখ লালচে রক্তে ভেজা। আমার ঘুম ভেঙে গিয়েছিল প্রচণ্ড ঝাঁকুনিতে, বুকের ওপর যেন পাথর চাপা। এবং সেই মুহূর্তে জানালার পাশে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তিকে দেখলাম। কোনো শব্দ নেই, কিন্তু তার ঠোঁট নড়ছে। আরও এক দরজা বাকি, এবার তোমার পালা। সেই সপ্তাহে খবর পেলাম দাদু হাসপাতালে। না, শারীরিক অসুস্থতা না, তিনি কাউকে চিনছেন না,
চুপচাপ তাকিয়ে থাকেন একপাশে। মাঝে মাঝে বিড়বিড় করে বলেন, ও এসে গেছে, খুঁজে নিচ্ছে উত্তরসূরি। আমি ছুটে গেলাম গ্রামে, সেই পুরনো বাড়ি, সেই কাঁপুনি ধরা বাতাস, আর সেই কফিনের গল্প। সব যেন ফিরিয়ে নিয়ে এলো আমাকে একটা ছায়া ঢাকা অতীতে। দাদু আমাকে দেখে এক মুহূর্তের জন্য জেগে উঠলেন। বললেন, তোর নামই লেখা ছিল, দেখিস তোর ঘরের বাইরে সোনার গুঁড়ো পড়ে থাকবে। আমি তখন হেসে বলেছিলাম, এসব কি বলছো দাদু, এসব তো কুসংস্কার। কিন্তু সেই রাতেই আমার ঘরের বারান্দায় আমি স্পষ্ট দেখলাম কিছু জিনিস ঝিলমিল করছে। এগিয়ে গিয়ে দেখি সোনালি স্ফটিক, সেই গুঁড়ো যেটা কফিনের আশেপাশে পাওয়া যেত। ঠান্ডা হয়ে গেল আমার হাত পা। পরদিন সকালে পুরনো বাক্স ঘাঁটতে ঘাঁটতে আমি সেই ছায়াময় বইটাকে পেলাম, যেটা দাদু ব্যবহার করেছিলেন অভিশাপের মন্ত্র জানার জন্য। প্রথম পাতায় একটা চিঠি ছিল, দাদুর হাতে লেখা, আনিস, একদিন তুই বুঝবি সব কিছু শেষ হয়নি। কফিন একবার খোলে কিন্তু চক্র ভাঙে না। তুই যদি কোনোদিন আবার সোনালি ধোয়া বা স্ফটিক দেখিস, বুঝে নিবি ডাক এসেছে। ভয় না পেয়ে শেষ করতে হবে আমার অসমাপ্ত কাজ। কিন্তু মনে রাখবি, দরজা খুলবি না, না হলে বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই রাতে আমি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ নিজেকে সেই হাসপাতালের ধ্বংসস্তূপে দেখলাম। মেঝেতে রক্ত, দেয়ালে আঁকা সেই চোখের প্রতীক। কফিন সামনে, এবার অর্ধেক খোলা। ভেতর থেকে শুধু একটা কণ্ঠ, তুই আসবি না উত্তরসূরি, রক্ত এখনো কাঁচা, শাস্তি এখনো বাকি। আমি ঘামতে ঘামতে জেগে উঠলাম, কিন্তু সমস্যা হলো আমি ঘুমাচ্ছিলাম না। আমার চোখ খোলা ছিল, আর আমি নিজের ঘরেই সেই কণ্ঠ শুনতে পেয়েছি। তারপর শুরু হলো আসল ভয়ঙ্কর সময়। আমার চারপাশের মানুষগুলো বদলে যেতে লাগলো। মা আচমকা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল মানসিক ভ্রম, কিন্তু মা বারবার বলছিল আমার মাথার ভেতর কে যেন কথা বলে, তোমার ছেলেকে দাও, চক্র বন্ধ করতে হবে। আমার ছোট বোন খাটের নিচে কাউকে দেখে আতঙ্কে চিৎকার করে উঠল, ভাইয়া, সাদা চোখের মানুষটা বলে তুমি আমার। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল, আনিসের ওপর কিছু এসে পড়েছে। কফিন নড়ে চড়ে উঠছে। এক রাতে আমি স্থির করলাম সত্যি জানতেই হবে। সব কিছুর জবাব সেই ধ্বংসস্তূপেই আছে, সেই কফিনের গা ঘেঁষে। টর্চ হাতে আমি সেই পরিত্যক্ত হাসপাতালের দিকে রওনা দিলাম। আমার হাতে সেই ছায়াময় বই, বুকের মধ্যে এক অজানা ভীতির গভীর ছাপ। আমি জানতাম শেষ লড়াইয়ের সময় এসে গেছে, আমার বংশের চক্র ভাঙার অথবা চিরতরে ধ্বংস হওয়ার একমাত্র সুযোগ। রাতের অন্ধকারে আমি আবার সেই ধ্বংসস্তূপের দিকে হেঁটে গেলাম, এইবার একা, কারো সাহায্য ছাড়াই। হাতে ছিল দাদুর লেখা সেই মন্ত্রপাঠের কাগজ। মন্ত্রপাঠের কথাগুলো স্পষ্ট মনে ছিল না, তবে বইয়ের পাতাগুলো থেকে যতটুকু বুঝতে পেরেছি আমি সেটাই করব। ঘরের ভেতরে ঢুকে কফিনের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে মন্ত্রপাঠ শুরু করলাম। বাতাস থেমে গেল, সময় যেন স্থির হয়ে গিয়েছে। হঠাৎ কফিন থেকে বেরিয়ে এলো সেই ভীতিকর ছায়ামূর্তি। চেহারা বিকৃত, চোখ লাল, মুখ থেকে রক্ত ঝরছে। সে চিৎকার করে বলল, শেষ হবে না যতক্ষণ না তুই নিজের মূল্য দিবি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি দিব, কিন্তু আমি হারাতে চাই না আমার পরিবারকে। সে হেসে উঠল, সেই হাসি যে রক্ত জমাট করা। তোর সবচেয়ে প্রিয় একজনকে দিতে হবে, তবেই মুক্তি। আমার হৃদয় ভেঙে পড়ল। মা, বোন, বাবা সবাই চোখের সামনে ভেসে আসলো। সেই সময় আমি বুঝতে পারলাম এই অভিশাপের চক্রের মূল শক্তি হলো ত্যাগ। কাউকে দানের মাধ্যমে এই অভিশাপ মুক্ত হবে। আমি শান্ত হয়ে বললাম, আমি প্রস্তুত। তখন আমার ছোট ভাই, যে এতদিন গোপনে এই ঘটনা গোপন রেখেছিল, সে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাই, আমিই তোর প্রিয়, আমি এই লড়াইয়ে তোর পাশে থাকব। আমি অবাক হলাম, চোখে জল এসেছিল। সে হাসলো, আমাদের বংশের জন্য আমি যাব। সে আমার হাত ধরল, আর আমরা একসঙ্গে মন্ত্রপাঠ শেষ করলাম। কফিন থেকে হঠাৎ ধোঁয়া বেরিয়ে এলো, একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। সেই বিকৃত ছায়া ধীরে ধীরে গলে গেল, আর বংশের অভিশাপ চিরতরে ভেঙে পড়ল। পরদিন থেকে গ্রামে ফিরে এলো শান্তি। মায়ের অসুস্থতা কমতে শুরু করলো। আমাদের ঘর থেকে আর ভূতের আওয়াজ আসলো না। আমার বংশের ইতিহাস আর অভিশাপের যন্ত্রণা শেষ হলো। কিন্তু আমি জানি, কোনো না কোনো জায়গায় এমন অভিশাপের গল্প আজও লুকিয়ে আছে, অপেক্ষা করছে কোনো উত্তরসূরির জন্য। এটাই আমার দাদুর, আমার এবং আমার বংশের গল্প, সোনার কফিনের অভিশাপ আর মুক্তিযাত্রা। প্রিয় লিসেনার্স, এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো রহস্যময় ও ভৌতিক ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।